তো ব্যাপার যেটা হলো, তাহলে যারা যারা এখানে অবজেক্টিভ ব্যাচ বাই করেছো বা যারা যারা ডেসক্রিপটিভ ব্যাচ বাই করেছো, বোথ স্টুডেন্টস আর অ্যাভেলেবল হেয়ার। তোমরা দুটো টাইপস এর স্টুডেন্ট এখানে আছো। আমি কি করেছিলাম, যে কোনো একটা কোর্স কিনলে অন্যটা ফ্রি রেখেছিলাম। ঠিক আছে। আমি বাকিদের মতো আমি আহ, আলাদা আলাদা করে কিছু লঞ্চ করার আর কি করিনি, কেননা প্রত্যেকেরই ফিনান্সিয়াল কিছু না কিছু ক্রাইসিস থাকে, তো অ্যামাউন্টটা অনেক বেশি পড়ে যেত যদি আমি আলাদা আলাদা রাখতাম। এবারে কথা হলো, যেটা বলছিলাম আমি, এই যে আমি উইকলি টু ক্লাসেস তোমাদের কন্ডাক্ট করা হবে। ওকে, উইকলি টু ক্লাসেস তোমাদের কন্ডাক্ট করা হবে এখানে। এই দুটো ক্লাসের মধ্যে কি কি থাকবে? মেনলি যেটা আমার ফোকাস থাকবে এই দুটো দিন, টুয়েসডে কি হচ্ছে এটা? এটা বন্ধ করছি বারবার, কেন আসছে? টুয়েসডে অবজেক্টিভ ইংলিশের ক্লাস হবে, এবং থার্সডে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস হবে। এবং তোমরা যখন আমার ক্লাস করবে, যারা আমার অলরেডি ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং ক্ল্যাকশিপ প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্ট, এই দুটো ধরনের স্টুডেন্টই জানে যে একটা ক্লাসের সাথে অন্য ক্লাস লিঙ্ক থাকে। তুমি এখানে অবজেক্টিভ ইংলিশে যেগুলো শিখবে, এমন অনেক অজানা জিনিস তুমি শিখবে যেটা ডেসক্রিপটিভ ইংলিশে তুমি কাজে লাগাতে পারবে। তুমি ডেসক্রিপটিভ ইংলিশে অনেক অনেক মাইনর মাইনর তোমার মিস্টেক হতো, সেটা আগামী দিনে আস্তে আস্তে মিস্টেকের পরিমাণটা কমতে থাকবে। আর আমরা জানি, মিস্টেকের পরিমাণটা যত কমতে থাকবে তত তোমার ডেসক্রিপটিভ নাম্বার কিন্তু বাড়তে থাকবে। ওকে। তো এই দুটো ক্লাসই তোমরা পাবে। এছাড়া আমি আজকের অনেক কিছু ইনফরমেশন দেবো। এছাড়া আগে রুটিনটা বলে দিলাম, আর এই দুটো সব 9 PM থেকে হবে। দেখো, তোমরা সবাই জানো আমি ইন সার্ভিসে আছি, তাই অফিস ওয়ার্কের জন্য মাঝে মাঝে শিডিউল হ্যাম্পার হতে পারে, কিন্তু মেনলি এই দুটো দিনই ক্লাস হবে। ওকে, মেনলি এই দুটো দিনই ক্লাস হবে। ইন কেস কখনো প্রবলেম হলেও আমি এক্সট্রা ডেট দিয়ে দেবো। তাহলে এটা সবাই টুকে নাও। টুয়েসডে অবজেক্টিভ ইংলিশ, থার্সডে ডেসক্রিপটিভ ইংলিশ, টাইম হলো 9 PM। ওকে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন স্যার। থাকলেও কিছু করার নেই, এই রুটিনই থাকবে, অ্যাডজাস্ট তোমাকে করতে হবে। ওকে, বলো, রুটিন চেঞ্জ করা বাদ দিয়ে বাকি প্রশ্ন বলো। ওকে, এবারে চলো আমরা যাচ্ছি। আগে বলি অবজেক্টিভ ইংলিশ। অবজেক্টিভ ইংলিশের জন্য তুমি সেন্ট্রাল এসএসসির যতগুলো এক্সাম হয়, সেন্ট্রাল এসএসসি এর যতগুলো এক্সাম হয়, সব সব কটার জন্য তুমি তৈরি হয়ে যাবে। স্টেটের স্টেটের যতগুলো এক্সাম হয় যেখানে যেখানে ইংলিশ আসে, আপ টু ডব্লিউবিসিএস, আপ টু ডব্লিউবিসিএস। যেহেতু অবজেক্টিভ বলছি তাই প্রিলিমস কথাটা এখানে উল্লেখ করব আমি। তুমি প্রিপেয়ার্ড হয়ে যাবে। ওকে, আপ টু ডব্লিউবিসিএস তুমি প্রিপেয়ার্ড হয়ে যাবে। এর সাথে তোমার কি দরকার? পুরো একটা ফ্রেশ একটা নোটবুক রাখবে, একটু মোটা মানের, এ- একটু বেশি পেজের রাখবে, একটু বেশি পেজের রাখবে, ফ্রেশ একটা নোটবুক রাখবে। 2 নম্বর, প্রত্যেকের কাছে, যারা যারা অবজেক্টিভ ইংলিশের জন্য প্রিপেয়ার্ড হবে প্রত্যেকের কাছে, বা যারা যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে প্রত্যেকের কাছে, আমি তোমাদের এর সাথে ভোক্যাব সেশনটাও চালাবো, যার জন্য প্রত্যেকের কাছে এসপি বক্সি বইটা প্রত্যেকে কিনে নেবে।
এসপি বক্সি অবজেক্টিভ বুক, এটা ভোক্যাবের জন্য আমি এখান থেকে পড়াবো, এটা প্রত্যেকে কিনে নেবে। কোনো প্রশ্ন এখানে কারোর? ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো? ভিডিও ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। ওকে, এবারে দেখো, এবারে আমি কথা বলবো ডেসক্রিপটিভ ইংলিশে। ডেসক্রিপটিভ ইংলিশ কেবলমাত্র যারা এটা করবে না, যারা অবজেক্টিভ ইংলিশ ইচ্ছে করে, দেখো আমি সবার জন্য তো অ্যাভেলেবেল রাখবোই এটা। এবারে প্রত্যেকের উইলিংনেস এর উপর নির্ভর করছে কে অবজেক্টিভ ইংলিশ করবে না, সেটা তার উপর নির্ভর। যদি অবজেক্টিভ ইংলিশ যে না করবে তাকে কিন্তু তাহলে ডেসক্রিপটিভ ইংলিশে আমি আলাদা করে কোনো গ্রামার ক্লাস শেখাবো না। ডেসক্রিপটিভ ইংলিশে অনলি ডেসক্রিপটিভ এর পার্ট গুলো হবে। কি কি, এখানে কি কি টপিক কভার করা হবে? এখানে টপিক কভার, আচ্ছা আগে বলে দিই কোন কোন এক্সামের জন্য তৈরি হবে। তুমি মিসলেনিয়াস এক্সামের জন্য তুমি তৈরি হবে, ক্লার্কশিপ এক্সামের জন্য তুমি তৈরি হবে, ডাব্লিউবিপি এসআই এর জন্য তুমি তৈরি হবে, কেপিএসআই এর জন্য তুমি তৈরি হবে, এবং মোস্ট একটা আপডেটেড নিউজ বলছি, কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক এক্সামটা হবে 2025-এ, আই থিঙ্ক খুব সম্ভাবনা রয়েছে। সেখানে প্রিলিমসে একটা প্রেসি দেয় ছোট করে, তার জন্য তুমি তৈরি হয়ে যাবে। এবং ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভের জন্য তুমি তৈরি হয়ে যাবে। ওকে, ওকে। এবারে এখানে কি কি টপিক কভার করব আমি? এখানে তোমার কভার করা হবে ট্রান্সলেশন, মোস্ট, যেটা ইংলিশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কেননা সবাই একবার আমার কথাটা মন দিয়ে শোনো, আমি যদি বলতে চাই মা আমি এখন ভাত খেতে চাইছি না, আমি আমার মাকে বলছি আমি এখন ভাত খেতে চাইছি না। এবারে এই কথাটা আমি যখন ইংলিশে বলবো, আমি একজন বাঙালি, আমি ইংলিশে বলছি, 1 মিনিট। বলছি দাদা, হোয়াটসঅ্যাপে তোমাকে ওই এসপি বক্সের বইটা দেখে পাঠিয়েছি, একটু দেখে নিও না এটাই কিনা। এখন ক্লাস করতে করতে এগুলো কেন করছো? ক্লাসের পরে এগুলো করো। ক্লাস ওকে করতে দাদা। করতে আমার ক্লাসের দিকে কনসেন্ট্রেশন হতে দাও, নইলে অসুবিধা হয়ে যাবে, সময় অনেক পাবে। দেখো, বলে দেবো আমি সব। তো ট্রান্সলেশনটা সবচেয়ে বেশি জরুরি, কেননা আমরা প্রত্যেকে বাঙালি। তুমি রিপোর্ট লেখো, তুমি প্রেসি লেখো, তুমি কোনো আহ, অন্য কোনো কিছু ট্রান্সলেশন করো, ঠিক আছে, তুমি যাই করো না কেন, তুমি কিন্তু তোমার মাথায় বাংলা সেন্টেন্সটা আগে ভাববে, তারপর ব্রেনের মধ্যেই তুমি ওটাকে ট্রান্সলেট করবে। কেননা আমাদের কোনো থট আসলে সেটা বাংলা ভাষায় আমরা মনে মনে ভাবি, ঠিক আছে। তো ইংরেজরা কি করে, ওরা কিন্তু বাংলা ভাষা জানেই না, ওরা ভাতটাকে রাইস হিসাবেই জানে। ওদের কাছে ভাতের ছবি আসলে ওরা রাইস, রাইস কথাটা ওদের ব্রেনে ফুটে ওঠে। আমাদের কাছে ভাত কথাটা ফুটে ওঠে, তারপরে সেটা কলমের দ্বারা রাইস হয়ে খাতায় নামে। ঠিক বলছি? তাহলে ট্রান্সলেশনটা খুব ইম্পর্টেন্ট। যে ইংলিশের ট্রান্সলেশনে মাস্টার হয়ে গেল, সে বাকি টপিক গুলোতেও ডেসক্রিপটিভে ইজিলি কভার করে দেবে। ওকে, তাহলে এটা আমি খুব ভালো করে শেখাবো, এটা প্রত্যেকে খুব ভালো করে শিখে নেবে, ভালো করে শুনবে। অনেক কিছু ইনফরমেশন দেবো, কিছু এক্সট্রা তোমাদের ইনফরমেশন দেবো যেটা তোমাদের ভালোও লাগবে, কিছু ফ্রি অফ কস্টে তোমরা কিছু পাবে আর কি, যেটা আমি ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করিনি। যারা এই ব্যাচে ভর্তি হবে কেবল তাদেরকে আমি দেব, কারণ তোমরা জানো আমি প্রায় একাধিক ডেসক্রিপটিভ এক্সাম ক্লিয়ার করে আছি। তো আমার কাছে অনেক ডেসক্রিপটিভের কিছু মেটেরিয়ালসও আছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কথা বলবো আমি।
2 নম্বর কি? 2 নম্বর তুমি রিপোর্ট ডেসক্রিপটিভে কভার হবে। রিপোর্ট দুই প্রকারের হয়। একটা ইনসিডেন্টাল রিপোর্ট হয়, যে অমুক দিনে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু। আর একটা এডিটোরিয়াল রিপোর্ট হয়, ঠিক আছে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট লিখছে। 3 নম্বর কি? লেটার রাইটিং শিখবে, শিখতে পেরে যাবে। স্যার এটা আমি সব স্যার বলো, রিপোর্টটা আরেকবার বলুন। বলে দেবো সব। এটা ইনসিডেন্টাল রিপোর্ট, একটা এডিটোরিয়াল রিপোর্ট। এই দুটো ধরনের রিপোর্ট কম্পিটিটিভ এক্সামে আসে। এডিটোরিয়াল রিপোর্ট মানে কি বলতো? মনে করো এখন বাজারে চাকরির খুব মন্দা, তো এর উপরে তোমার কি ভিউ? এখন রাস্তায় প্রচুর মানে এখন বর্তমানে প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর উপরে কি ভিউ? এটা কি জন্য হতে পারে? এর উপরে একটা রিপোর্ট, মানে যে রিপোর্ট গুলো সার্ভে করে বানানো হয় আর কি, বর্তমান কারেন্ট বার্নিং যে ইস্যুগুলো আছে তার উপরে। ওকে। 4 নম্বর কি? 4 নম্বর তোমরা শিখবে প্রেসি। এটাও খুব ভালো করে শেখাবো, খুব ভালো করে শিখবে। প্রেসি যে শিখে যাবে সে অটোমেটিক্যালি বাংলায় সারমর্মটাও শিখে গেল। কোনো আলাদা নয়, দুটো পুরোপুরি একই, শুধু এটা ইংলিশে এটা বাংলাতে। আর যে ট্রান্সলেশন শিখে গেল সে বঙ্গানুবাদও শিখে গেল। তাহলে যারা ক্ল্যাকশিপ দেবে, তোমরা বলো এখানে ইংলিশের 3টে পার্ট, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি কভার হলো, তার সাথে বঙ্গানুবাদ কভার হয়ে গেল, সারমর্ম কভার হয়ে গেল। তাহলে তোমাদের 6টা পার্টের মধ্যে 5টা পার্ট কভার। শুধু বাংলায় প্রতিবেদনটা বাকি আছে, ওটা আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে বলে দেবো। তাহলে বাংলা ইংলিশ দুটোই কভার হয়ে যাবে। ওকে। নেক্সট, এই কটা জিনিস তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে? ওকে। ডেসক্রিপটিভের উপর থেকে এই এই জিনিসগুলো আমরা করব আর কি। তাহলে কটা হলো? ট্রান্সলেশন একটা হলো, ইনসিডেন্টাল রিপোর্ট দুটো, এডিটোরিয়াল রিপোর্ট 3টে, লেটার 4টে, পেসি 5টা। ঠিক আছে। লেটারের মধ্যে অনেক ভাগ আছে, প্রায় এই তোমার পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, মেনলি অফিসিয়াল লেটারটাই পরীক্ষায় পড়ে আর কি কম্পিটিটিভ এক্সামে। ওকে। এবারে চলো, এবারে কথা হলো যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে বা ডব্লিউইপি, যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে বা যারা ডব্লিউপি এসআই, কেপিএসআই ডেসক্রিপটিভ দেবে, তাদের জন্য ম্যাথস ডেসক্রিপটিভের, ম্যাথসের ডেসক্রিপটিভের আমি তোমাদের গাইডেন্স দিয়ে দেবো। কিভাবে? আমার কাছে পুরো একটা মোটা নোটবুক আছে, যেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট ম্যাথের কালেকশন, উপরে কোশ্চেন লেখা, নিচে ডেসক্রিপটিভে সলভ করা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর উপরে আমার এরকম কালেকশন করা আছে, যেটা আমি প্র্যাকটিস করতাম, এক্সামের আগে রিভিউ করতাম। পুরো 2020 সালে পুরো লকডাউন ভোর আমি এই খাতাটা, আমার তখন এক্সাম ছিল, রেডি করেছিলাম। এগুলো রেখে দিয়েছিলাম, আমি জানি আগামী দিনে কারোর না কারোর কাজে লাগবে, তো তোমাদের কাজে লেগে যাবে, আমি তোমাদের দিয়ে দেবো প্রত্যেক কোশ্চেন এবং তার অ্যান্সার ডেসক্রিপটিভে। এবং এবং আমি তোমাদের কোশ্চেন ধরে দেখাবো, মানে ডব্লিউপিএসআই মিসলেনিয়াস থেকে, মানে হুবহু সেম টাইপের কোশ্চেন রিপিট হয়েছে, ঠিক আছে? প্লাস জিএস, জিএস ডেসক্রিপটিভে তোমাদের আমি গাইড করে দেবো, যে কোন সাবজেক্ট, এগুলো এক একটা এক্সট্রা ক্লাসে হয়ে যাবে, কোন সাবজেক্টের উপরে কোন কোন টপিক তুমি পড়ে যাবে, ঠিক আছে? তো এই দুটো তোমরা এক্সট্রা পেয়ে গেলে। ওকে। বোঝা গেল? এবার বলো কার কি কোশ্চেন আছে। এই হলো আমাদের আগামী, যে আমরা জার্নিটা শুরু করতে চলেছি তার একটা ওভারভিউ দিলাম, কি কি জিনিস আমরা কভার করব আর কোথায় কোথায় এগুলো ইউজফুল হবে। এবার বলো কার কার কি কোশ্চেন আছে, সেগুলো আমি এবার কভার করব, তারপর আমি ক্লাস শুরু করব। বলো। দাদা ওই বইটার ব্যাপারে একটু যদি দেখে নিতে, তাহলে আমি হ্যাঁ অন্য মতো কালকে কিনে নেবো বই, হ্যাঁ, যদি বলো ওটা হবে তো। দাদা বলো ওই বলো। বইটা আছে না, তোমাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, একটু দেখে নাও হ্যাঁ, তুমি। ওটা এখন তো দেখতে পারবো না আমি,
দেখছি, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার রিপ্লাই দিয়ে দেবে দাদা। বাকিরা বলো। স্যার সমস্ত ক্লাসের রেকর্ডিং থাকবে? এই মেয়েটা সব সময় ইনসিকিউরিটিতে ভোগে। হ্যাঁ, থাকবে, রেকর্ডিং থাকবে, পিডিএফ থাকবে, আমি থাকবো, সব থাকবে। তারপরে থ্যাংক ইউ। এবার আমি বলি, দেখো। স্যার রেকর্ডিংটা স্যার বলছিলাম স্যার টেলিগ্রামে না দিয়ে যেমনি ক্লাসিক প্র্যাকটিসে যেমন দিচ্ছিলেন স্যার একবার ইউটিউবে স্যার ওখানে ডাউনলোড করে ভালো করে দেখতে পাচ্ছিলাম স্যার, ডাউনলোড করে নিয়ে টেলিগ্রামে ডাউনলোড করে রাখছি, কিন্তু পরে যখন কেটে কেটে দেখতে দেখতে একটু স্যার একটু অসুবিধা হচ্ছে। তো এরকম কি করা যাবে যে মানে আপনি কিছুদিন আগে যখন যখন প্র্যাকটিসে ছিলাম তখন আপনার মানে ডাউনলোড করা হতো ইউটিউব থেকে গিয়ে নিয়ে, তখন মানে ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগতো আপনার করার জন্য, প্র্যাকটিস করার সময়। ঠিক আছে, সেটা আমি মানে টেলিগ্রামে ইস্যুটা বুঝতে আচ্ছা। পারছি যে, হ্যাঁ স্যার। আচ্ছা আমি রেকর্ডিং ভিডিও নিয়ে একটু এই প্রসঙ্গে একটু কথা বলি আগামী দিনে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ সবাই তো হুম সব সময় করতে পারবে না। হুম। ঠিক আছে, দেখো। আমি কি সব তোমাদের ইংলিশ পড়াচ্ছি আর কিসব বানান লিখছি। দেখো, আহ কে এলো আবার? কোথায় গেল? দেখো, ব্যাপারটা হলো, আমি একটা টেলিগ্রাম চ্যানেল আজকের আমি ক্রিয়েট করে দেব। ঠিক আছে, প্রত্যেকে এটাতে জয়েন হয়ে যাবে। এখানে ক্লাসের পিপিটি গুলো পাবে, পিপিটি আর পিডিএফ গুলো তোমরা পাবে। আর 2 নম্বর, একটু আমাকে প্রত্যেকে বলো, আমি তোমাকে একটা তোমাদের থেকে মতামত নিতে চাই, যে রেকর্ডিং ভিডিওটা সেটা টেলিগ্রামে দিলে সুবিধা হবে, নাকি ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে আমি দেব, ওটা আনলিস্ট করে দেব। আনলিস্ট মানে হলো আমি এখানে লিংক দেব, ওই লিংক থেকে যারা যাবে তারা ভিডিওটা দেখতে পারবে। কিন্তু কথা হলো, লিংকটা কিন্তু কেউ ফরওয়ার্ড করবে না। ফরওয়ার্ড করলে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা তোমাদের হবে। কারণ তোমরা এখানে টাকা দিয়ে পড়ছো, আর কাউকে ফরওয়ার্ড করলে সে ওটা বিনামূল্যে ক্লাসগুলো পেয়ে গেল। তো লসটা তোমাদেরই হবে, আমার নয়। এবারে কি হবে, টেলিগ্রামে দিলে অসুবিধা কি, টেলিগ্রামে দিলে ডেটাটা অনেক লেগে যায়। আর ইউটিউবে দিলে তোমার অল্প ডেটাতে কাজ হয়ে যায়। তো ইউটিউবটাই কোথায় তোমরা চাইছো? ইউটিউবটাই ভালো হবে। আমি তাহলে ওই যে ইউটিউব স্যার। টেলিগ্রাম চ্যানেলটা থাকবে ওখানে আমি লিংক দিয়ে দেবো। কারণ ওই ভিডিওটা আমার চ্যানেলে সবাই দেখতে পাবে, মানে পারবে না, কেবলমাত্র ওই লিংকের থ্রুতে যে যাবে সে দেখতে পাবে। ঠিক আছে, সেটাই ঠিক আছে। ওকে। তো এই হলো ব্যাপার। বাকি এবার নূর বলো, আর কে কি প্রশ্ন করছি। তার আগে আমি একটা কথা বলে দিই, যারা ক্ল্যাকশিপ, মোটামুটি যারা মিসলেনিয়াস এর কথা বলছো, এ হয়ে থাকলে ইউআর বা ওবিসি বি হয়ে থাকলে 140 প্লাস পেলে ভালো সম্ভাবনা আছে। আর ওবিসি এ বা এসসি হয়ে থাকলে 127 প্লাস পেলে ভালো সম্ভাবনা আছে মেনের জন্য। আর যারা ক্ল্যাকশিপের কথা বলছো, আমি বলবো ইউআর বা ওবিসি বি যদি হও, 60 প্লাস পেলে প্রিপারেশন নিয়ে নাও। আর ওবিসি এ বা এসসি যদি হও, তোমরা মোটামুটি 50 বা 48 প্লাস পেলে প্রিপারেশন নিতে শুরু করে দাও। ঠিক আছে, বলো, কারো কিছু কোশ্চেন আছে ক্লাস শুরু করার আগে? তাহলে আমি সেটা নিয়ে নিই। আজকের মেনলি আমরা একটা ওভারভিউ করবো আর কি। স্যার বলছি ওই পিপিটিটা টেলিগ্রামে দিচ্ছেন, মানে যেটা শুধু পিডিএফটা পাবো তাই তো, মানে লেখার জন্য? আর হ্যাঁ, এই যে আমি পড়াচ্ছি পুরো পিপিটি যে পিডিএফটা হয় ওটা সেটা টেলিগ্রামে দিচ্ছেন? তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে।
হ্যাঁ, আর ভিডিওটা ওটা ইউটিউবে ওই লিঙ্ক থ্রু, তাই তো? হ্যাঁ, লিঙ্কটা, যে ভিডিওটা পাবে, ভিডিও লিঙ্কটা তুমি পাবে টেলিগ্রামে, আর সেখান থেকে লিঙ্কের থ্রুতে তুমি ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যেকের সুবিধা হবে। স্যার এই লিঙ্কটা সবসময় কাজ করবে তো? সব সময় কাজ করবে, সব সময় কাজ করবে। তুমি যেখানে যেখানে নিয়ে গিয়ে কাজ করতে চাও সেখানে সেখানে করবে। এটা কি আসিফ বললে? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি চলো স্যার একটা ইনফরমেশন যদি একটু দিতেন ভালো হতো। বলো। বলছি ওই পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার শিটটা কি দিয়েছে সাইটে, যদি একটু বলেন। আমি সত্যি বলছি, আমি মানে ভিজিটই করিনি এখনো, মানে কোশ্চেনটা আমাকে। দিয়েছে, অ্যান্সার দেয়নি। হ্যাঁ, এটা মানে তোমার ফেলো অ্যাসপিরেন্টরাই তোমাকে ভালো বলতে পারবে, যারা পরীক্ষা দিয়েছে আর কি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওএমআর কি দিয়েছে এখন? বোধহয় তো দেয়নি না? না দেয়নি। অ্যান্সার কি দেয়নি। ওটা না কিন্তু কোশ্চেনটাই না দেয়নি আপলোড। স্যার। আজকে ডাব্লিউবিসি মেইনস এর অ্যান্সার কে দিয়েছে, মেইনস এর অ্যান্সার কে দিয়েছে ডাব্লিউবিসিএস এর, অন্য কোন অ্যান্সার কে দেয়নি আজকে। তাহলে ওয়েট করে সপ্তাহখানেকের মধ্যে হয়তো দিয়ে দেবে। আচ্ছা, এবারে যেটা আমি তোমাদেরকে বলবো, প্রত্যেকে কি কি করতে হবে, হ্যাঁ, ডেসক্রিপটিভ, অবজেক্টিভ, যে যেটাতে গাইড নেবে। হ্যাঁ বলো। বলছি স্যার, আমাদের যে এইচডব্লিউ গুলো দেবেন ওইগুলো কিভাবে দেখাবো? হ্যাঁ, ভালো প্রশ্ন একটা করেছো, ভেরি গুড, এটা আমার খেয়াল ছিল না বলতে আর কি। ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ ব্যাচের কথা বলছি, অবজেক্টিভ তো হয়ে গেল, ডেসক্রিপটিভ ব্যাচের কথা বলছি। তোমাদের তো ক্লাস ওয়ার্ক একটা হবে, ক্লাস ওয়ার্ক একটা হবে, আর একটা হবে হলো এইচডব্লিউ। এইচডব্লিউটা বেশি, এটার উপরে বেশি জোর দেওয়া হবে, কেননা ডেসক্রিপটিভ তুমি নিজে যত প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভমেন্ট বেশি হবে। আমি তোমাকে গাইডেন্স দিয়ে দেবো, কিন্তু ওটাকে ইউজ করে নিজে তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। এইচডব্লিউ তোমাদেরকে দেয়া হবে প্রতিটা উইকে, তোমরা এইচডব্লিউটা ওটাকে ফিনিশ করবে, ফিনিশ করার পরে তোমরা ডেসক্রিপটিভ, তোমরা ওই যে ডেসক্রিপটিভ এইচডব্লিউর আমি একটা গ্রুপ, বা তোমরা করবে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দেবে, প্রত্যেকে পোস্ট করবে। আমি একটা ডেডলাইন দিয়ে দেবো, অমুক ডেটের মধ্যে তোমাদের প্রত্যেকে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে হবে। তারপরে আমি সেটাকে চেক করে আমি তোমাদেরকে আবার রিটার্ন করব ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইভ্যালুয়েশন করে দেবো। ওকে, এবারে ডেডলাইনের মধ্যে যে না দেবে আমি তারটা চেক করব না, ঠিক আছে? যখনই আমি একটা ডেডলাইন দেবো, ডেডলাইনের পরে আমি গ্রুপটাকে ক্লোজ করে দেবো, তারপরে আমি চেক করব, রিটার্ন করব, তারপরে আবার গ্রুপটাকে ওপেন করব। এবারে নেক্সট, কিছু এইচডব্লিউ যেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করার আমি প্রয়োজন বুঝবো, সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা হবে। ওকে, ডেসক্রিপটিভ ক্লাসে শেষের দিকে গিয়ে রীতিমতো আমি দিন ঠিক করে দেব, 1 ঘন্টার মক হবে, মক হয়ে, সরি, আধ ঘন্টা সময় দেব, আধ ঘন্টা বা 35 মিনিট সময় যেহেতু শুধু ইংলিশ, সেখানে মক নেব, পরে ওই গ্রুপে আবার দেবে, তারপরে আমি আবার চেক করব। আর কিছু পরীক্ষার একদম কাছাকাছি গিয়ে আমি কিছু ফুল মক নিয়ে নেব, বাংলা ইংলিশ বোর্ড। ওকে, ডেসক্রিপটিভ বা অবজেক্টিভ প্রত্যেকে কিন্তু ভোক্যাব আমি যা কাজ দেব সেগুলো কিন্তু করবে। ভোক্যাব আমি বই থেকে আমি ক্লাসে বলে দেব, আজকের সিনোনিম এটা এত থেকে এত, আজকের এটা এত থেকে এত, তোমরা পড়বে, তোমরা বাড়িতে পড়ে আসবে। আমি প্রত্যেক প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর আমি একটা করে ক্লাস টেস্ট নেবো ভোক্যাবের উপরে, ঠিক আছে? তাহলে যে পড়বে সে এগিয়ে যাবে। দ্বিতীয়ত,
ভোক্যাবটা যার আমি তো কাজ দিয়ে দিলাম, যার যেখানে ডাউট হবে সে সঙ্গে সঙ্গে গ্রুপে পোস্ট করবে, স্যার এটার মানে কি, আমি অডিওতে বাংলা মানে বলে দেবো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন? চলো, তো এই হলো ব্যাপার। তোমরা আশা করি সবাই ক্লার্কশিপে প্রমাণ পেয়ে গেছো যে ইংলিশে আমার যে পড়ানোর স্টাইলটা, পার্টস অফ স্পিচ কে আমি কখনো ভুলে যাই না, তোমাদেরও ভুলতে দিই না, সেটা কতটা হেল্প করেছে। অনেক স্যার। তো এখান থেকে আমি শুরু করব, কেননা একটা সেট এতে বোধহয় একটা প্রশ্ন পড়েছিল, অফ লাইক বলেছিল লাইকটা কোন পার্টস অফ স্পিচ, এরকম একটা পড়েছিল না? একটা সেন্টেন্স ছিল, মাঝে ছিল অফ লাইক, এই লাইকটা কোন পার্টস অফ স্পিচ, এই সেটটা কারো ছিল? তো অপশন ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন আর নাউন। তো আমার কোন স্টুডেন্ট সে সরাসরি বলে দেবে স্যার এখানে প্রিপোজিশনাল অবজেক্ট, অবজেক্ট নাউন হতে পারে আর প্রোনাউন হতে পারে, মানে এটা নাউন। তো এইভাবে তোমরাও তৈরি হয়ে যাবে যারা একদম ফ্রেশ আছো। তার আগে আমাদের ফোর্থ শিফটে একটা কোশ্চেন পড়েছিল রেড হট, ওটা কোন মানে পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? দুটোই অ্যাডজেক্টিভ প্লাস হ্যাঁ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এইভাবে ছিল চারটে অপশন। কোশ্চেনটা দেখতে হবে। এগুলো তো এক একটা টার্ম, এগুলো সেন্টেন্স অনুসারে এদের ইউজেস আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো কোশ্চেনটা পাঠাবে, বলে দেবো। চলো, প্রথমে দেখো পার্টস অফ স্পিচে প্রথমে কি আসছে। প্রথমে আমাদের কটা পার্টস অফ স্পিচ আছে, আমি যা যা করব তোমরাও সেগুলো নোট করবে, আমার সাথে সাথে নোট না করতে পারলে তোমরা আপাতত বুঝে নেবে, পরে পিডিএফ দেখে নোট করবে। প্রথমে আমাদের আসছে নাউন, এগুলো ভালো করে বুঝবে, ডিসক্রিপটিভও কাজে লাগবে, অবজেক্টিভও কাজে লাগবে। তুমি বলো, প্রথম আমাদের পার্টস অফ স্পিচ নাউন। ইংলিশে নাউনের কাজ কি, যারা পুরনো স্টুডেন্ট তারা বলো, নাউন সেন্টেন্সের মধ্যে কি কি কাজ করতে পারে? সাবজেক্ট এবং অবজেক্ট। নাউন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট হতে পারে, এই দুটো ছাড়া নাউন আর কোথাও ইউজ হয় না। এবার স্যার সাবজেক্ট কি অবজেক্ট কি, সাবজেক্ট অবজেক্টটা কি? কোন ইংলিশ সেন্টেন্সের দুটো শব্দ থাকে, সাবজেক্ট আর অবজেক্ট। সব সময় মনে করবে, আমার কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। সাবজেক্ট অবজেক্ট কখনো সেম থিং হয় না, সেম থিং হয় না, কখনো সেম থিং হয় না, দুটো সবসময় আলাদা হয়, দুটো সবসময় আলাদা হয়। দেখো, আমি যদি বলি আই রিড বুক, আর এখানে বললাম বুকস, আর এখানে বললাম আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি বলো, সবাই পার্টিসিপেট করবে ক্লাসে, মানে কমেন্টে, মানে আমার অ্যান্সার দেওয়ার দ্বারা। তুমি বলো, এখানে বুকটা আর এখানে এই স্টুডেন্টটা, এর মধ্যে দুটোই কি অবজেক্ট নাকি যে কোনো একটা অবজেক্ট? দুটো সেন্টেন্স দিয়েছি, বলো তো অবজেক্ট দুটোই অবজেক্ট, দুটোই অবজেক্ট। দুটো অবজেক্ট, দুটোই। বুকটা অবজেক্ট, কিন্তু স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কেন বলছো? স্টুডেন্ট আর স্যার, প্রথমে যে মহিলার গলাটা এলো, ওটা কি নাসরিন? স্টুডেন্টের সাবজেক্ট কমপ্লিমেন্ট। না স্যার, আমি কথা বলিনি। নাসরিন হলে আমি গানটা বলে দিতাম পুরোনো কিছু ব্যাচে। বলিনি। দেখো, আমি বললাম কি,
কখনো সাবজেক্ট আর অবজেক্ট স্যার সেম থিং হয় না। দেখো আমি প্রথম ইংলিশ ব্যাচের প্রথম ক্লাসে সবার মধ্যে ডাউট চলে এলো। সেম জিনিস, একই একটা সিম্পল জিনিস কিন্তু জিজ্ঞাসা করলাম যে এখানে বুকটা, এখানে এই স্টুডেন্টটা, কোনটা অবজেক্ট? অনেকে ঠিক বললো, অনেকে ভুল বললো। তো এভাবে ছোট ছোট জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে করে যাব। মাস দুয়েক পরে বুঝতে পারবে কতটা ডেপথ থেকে তুমি উঠছো। ঠিক আছে? প্রথম সেন্টেন্স আমি যদি কথা বলি, এখানে রিড কথাটা আসছে ভার্ব, মেন ভার্ব। সব আমি বলবো আস্তে আস্তে যে স্যার কি করা হচ্ছে, এখানে পড়াশোনার কাজ করা হচ্ছে। কে করছে? কে রিড করছে? স্যার আমি রিড করছি। তাহলে আইটা কি? যে কাজটা করে, যে ডুয়ার হয়, যে সাবজেক্ট ডুয়ার হয় সে সর্বদা সাবজেক্ট হয়। তাহলে এখানে ডুয়ার কে? কে কাজটা করছে? আমি। তাহলে আই সাবজেক্ট। আর যে রিসিভার হয়, ওই কাজটা যে রিসিভ করে, কার উপর কাজটা প্রয়োগ করা হচ্ছে? বুকের উপরে। রিসিভার সর্বদা অবজেক্ট হয়। তাহলে বুকটা কি এখানে অবজেক্ট। এবার বলো আমি আর বুক এই দুটো কি একই জিনিস নাকি আলাদা? আলাদা। স্যার দুটো আলাদা জিনিস। আমিটা আলাদা, বুকটা আলাদা। তাহলে আমিটা সাবজেক্ট, বুকটা অবজেক্ট। এবারে চলো এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো। আই এম এ স্টুডেন্ট। এখানে মেন ভার্ব কোনটা? এম। হই। সব বলে দেবো, ভার্ব মেন ভার্ব, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো কে হয়? কে হয়? আমি হই। তাহলে সাবজেক্ট কে? আই। ভালো করে বুঝবে। কি হয়? এই স্টুডেন্ট হয়। এবার তুমি বলো এই আমিটাই তো স্টুডেন্ট, এই স্টুডেন্টটাই তো আমি, নাকি আলাদা কেউ? সেম এই পার্সন। যে স্টুডেন্ট সেটাই তো আমি, নাকি? হুম তাহলে হ্যাঁ, এখানে দুটাই ভার্ব সেম। সাবজেক্টের জায়গায় যে বসে আছে আর অবজেক্টের জায়গায় যে বসে আছে, দুজন কি আলাদা? না, সেম পার্সন। same. দুজন সেম পার্সন। তাহলে স্যার এখানে তো আপনি লিখলেন সাবজেক্ট আর অবজেক্ট কখনো সেম হয় না, তাহলে এটা অবশ্যই অবজেক্ট হবে না। তাহলে কি হবে? যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম সেম জিনিস হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো এই সাবজেক্টের সাবজেক্ট কমপ্লিমেন্ট। Complement. বোঝা কি গেছে? ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এই ছোট্ট জিনিসের উপর, এটাও আগামী দিনে পরীক্ষায় আসতে পারে। যে লেভেলে পিএসসি যে ইন ডেপথ এর বেসিকে নেমে মানে কোশ্চেন করছে। এবারে আমি তোমাদেরকে বলছি, তোমরা আমাকে বলো দা কার ইজ এখানে এটা বললাম ইট ইজ এ কার। আর বললাম দ্য কার ইজ রেড। আর বললাম দ্য কার হিটস এ ম্যান, বা হিট এ ম্যান করে দাও, হিট এ ম্যান। বলো এখানে কোনটা অবজেক্ট? এ কার, রেড আর এই ম্যানের মধ্যে কোনটা অবজেক্ট? A karta object. A car object. আচ্ছা, আর দেখো কত বেসিক জিনিস তোমরা ভুল করছো। Oh, it is a car. The subject দেখো complement. প্রথম সেন্টেন্সটা দেখো, আমি বললাম ইট ইজ এ কার, আর যেটা এটা সেটাই হয় কার। আচ্ছা এই ইট ইট তুমি যেটাকেই বলছো সেটাই কি কার নয়? হ্যাঁ সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হবে।
যেটাকেই তুমি ইট বলছো সেটাই কি কার নয়? হ্যাঁ, সেম। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট, স্যার সাবজেক্টের জায়গায় এখানে যে বসে আছে আর অবজেক্টের জায়গায় এখানে যে বসে আছে, বোথ আর দ্য সেম থিং। দুজনেই একই মানুষ, দুজনেই একই বস্তু। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার, আমি যেটাকে ইট বলছি আর আমি যেটাকে কার বলছি, দুটো তো একই। তাহলে এটা কি হুম। হবে? অবজেক্ট হবে না, এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক ঠিক ঠিক। চলো দ্বিতীয় সেন্টেন্সটা করো। বলো, এই রেটটা অবজেক্ট নাকি দ্বিতীয়টাও অবজেক্ট তো নয়? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ গাড়িটার সম্পর্কে তো বলছে রেড। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখো দা কার, এখানে বললাম গাড়িটি ইজ হয় লাল। আচ্ছা, যেটা এই এই গাড়িটিই তো লাল। আমি লালটা কাকে বলছি? গাড়িটিই তো বলছি। তাহলে এখানে বলতে পারো যে স্যার এখানে তো এটা অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, তাই না? গাড়িটির কোনো বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। যাই হোক না কেন, তুমি এই গাড়িটিকেই তো লাল বলছো, মানে সাবজেক্টের নিয়ে কোনো ইনফরমেশন দিচ্ছ, যেটা লাল ওটাই তো গাড়ি। তাহলে এখানেও কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কিন্তু চলে আসো পরেরটায়। দ্য কার, গাড়িটি হিট, ধাক্কা দিয়েছিল এ ম্যান, একজন মানুষকে। তাহলে এখানে সাবজেক্টের জায়গায় বসে আছে দ্য কার আর এখানে অবজেক্টের জায়গায় বসে আছে এ ম্যান। দুটো কি সেম থিং নাকি আলাদা? আলাদা। এটা আলাদা হবে, এটা আলাদা হবে। তাহলে আমি এটাকে স্যার অবজেক্ট বলতে পারি, এটাকে এই ম্যানটাকে অবজেক্ট বলতেই পারি। ক্লিয়ার? হুম। তাহলে স্যার আমরা কি রেজাল্ট এখান থেকে বেরোলো? স্যার রেজাল্ট এটাই বেরোলো, যখনই সাবজেক্টের সম্পর্কে কোনো ইনফরমেশন, সে তার গুণাগুণ হতে পারে, তার নাম হতে পারে, যা কিছু হতে পারে, কোনো ইনফরমেশন, সাবজেক্টকে নিয়ে কোনো ইনফরমেশন অবজেক্টের স্থানে থাকবে, অবজেক্টের প্লেসে থাকবে, তখন সেটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যখন স্যার এরকম হবে, সাবজেক্ট আর অবজেক্ট দুটো একে অপরের থেকে আলাদা হবে, ডিফার করে যাবে, তখন আমরা সাবজেক্ট বলবো, তখন আমরা অবজেক্ট বলবো। এইটুকু কি বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ। প্রত্যেকে বলো বোঝা গেছে। নতুনটা তো বেশি করে বলো, কারণ নতুনটা আমার ক্লাসটা প্রথমে করছো। তোমরা যদি স্যাটিসফাই হও, আমি ভাববো যে আমি ওভারঅল ভালোভাবে দিতে পারছি। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবারে কথা হলো, হ্যাঁ স্যার। স্যার প্রথমে এই যে একটা জিনিস থেকে ক্লাসটা শুরু হয়েছিল, নাউন, ভালো করে বুঝবে কতটা ইন্টারলিঙ্কিং একে অপরের সাথে। স্যার নাউন দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল আর এখানে আমরা পড়েছিলাম নাউন একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ করে, হয় সাবজেক্টের কাজ করে, না হয় অবজেক্টের কাজ করে। আচ্ছা বলো তো, এখানে কি কোথাও আমি বলেছি নাউন ইনফরমেশন দেওয়ার কাজ করে? কোথাও কিন্তু বলিনি। আমি দুটো জিনিস বলেছি, নাউন সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে। তাহলে স্যার এখানে এই যে সাবজেক্টটা আপনি দিলেন, তাহলে এখানে 100% যদি থাকে না, মানে এখানে নাউন থাকতে পারে, তাই নয় কি? নাউন এখানে থাকতে পারে, তাহলে স্যার এই সাবজেক্টের জায়গায়ও নাউন থাকতে পারে, নাউন এখানে বসতে পারে। আর একটা কথা হলো, তুমি বলো ইনফরমেশন তুমি অনেক ভাবে দিতে পারো। আচ্ছা, কারোর বোধহয় কোনো ফ্যামিলি মেম্বারে তোমরা কথা শোনা যাচ্ছে, একটু মাইক্রোফোনটা অফ করে দাও। দেখো, ইনফরমেশনটা হতে পারে, ইনফরমেশন তুমি কোনো নাউন দিয়েও বোঝাতে পারো, ইনফরমেশন তুমি কোনো অ্যাডজেক্টিভ দিয়েও বোঝাতে পারো, বা ইনফরমেশন তুমি কোনো অ্যাডভার্ব দিয়েও বোঝাতে পারো, যা কিছু করতে পারো। তাহলে ইনফরমেশন যদি, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি চলে আসে, ইনফরমেশন যদি দিতে হয়,
তাহলে স্যার সেখানে নাউন থাকতে পারে, এর আশেপাশে আরো অনেকগুলো জিনিসও থাকতে পারে। ওখানে যে সর্বদা নাউনই থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। আছে কি? দেখো, তাহলে স্যার একটা উদাহরণ দিন। দেখো, এখানে এ কার, এটা একটা নাউন ছিল না? কিন্তু রেডটা কি একটা নাউন ছিল? রেড না স্যার, রেটটা তো Adjective. adjective। অ্যাডজেক্টিভ ছিল। তাহলে যখনই সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপার চলে আসছে, সেখানে নাউন বসতে পারে বা নাও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে কখনো কখনো। কিন্তু সাবজেক্টের জায়গায় স্যার নাউন, এটা এটা নাউনের জায়গা। বোঝা গেছে? চলো, এবার দেখো অবজেক্ট। তাহলে অবজেক্টও কার জায়গা? নাউন বা প্রোনাউন। অবজেক্টর কার জায়গা? এখানে নাউনের জায়গা। তাহলে নাউন কোথায় কোথায় বসলো সেন্টেন্সের মধ্যে ফিক্স হয়ে গেল, ফিক্স হয়ে গেল। চলো নেক্সট, চলো এবার আমরা করবো প্রোনাউন। সবাই হেডিং দাও, প্রোনাউন। আজকে তোমাদের পুরো পার্টস অফ স্পিচ নিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো, আগামী ক্লাসগুলো যাতে তোমরা খুব ফাস্ট বুঝতে পারো। প্রোনাউন স্যার, লেখো। হ্যাঁ বলো। বলছি যে অবজেক্টের জায়গায় যেটা বললেন যে যেমন সাবজেক্টের জায়গায় অলওয়েজ নাউন থাকছে, হুম। অবজেক্টের জায়গায় মানে যেটা ইনফরমেশন যেমন অ্যাডজেক্টিভ এলো সাবজেক্ট হ্যাঁ কমপ্লিমেন্ট হিসাবে, তাহলে ওখানে কি হ্যাঁ অলওয়েজ অন্য কিছু মানে আসতে পারে নাউন ছাড়া? হ্যাঁ, এখানে কমপ্লিমেন্ট, যখনই সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপার চলে আসবে, মানে সাবজেক্টকে নিয়ে তুমি কোনো ইনফরমেশন প্রোভাইড করছো, তখন তুমি সেটা প্রয়োজন পড়লে নাউন দিয়েও বোঝাতে পারো, অ্যাডভার্ব দিয়েও বোঝাতে পারো, বা অ্যাডজেক্টিভ দিয়েও বোঝাতে পারো। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। দেখো, শি ইজ মাই ফ্রেন্ড। শি ইজ ক্লেভার। শি ইজ বলতে পারো যে ভেরি ফাস্ট। সে খুব দ্রুত, মানে দ্রুত ছোটে আর কি। এখানে দেখো, ভালো করে দেখো স্যার, এখানে শি কে নিয়েও কিছু ইনফরমেশন দেয়া হলো। শিটা কে? এটা কে? স্যার আমার বন্ধু। তাহলে এই পুরো পার্টটা, তাহলে এই ফ্রেন্ডটা কি নাউন না অ্যাডজেক্টিভ? এটা তো নাউন, ফ্রেন্ড একটা নাউন। তাহলে এখানে ইনফরমেশনের কাজটা তুমি কার দ্বারা বোঝালে? নাউনের দ্বারা বোঝালে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো স্যার, এখানে শি কে নিয়ে ইনফরমেশন কি দেওয়া হচ্ছে না, সে চালাক, সে হয় চালাক। তাহলে এখানে চালাকটা কি বোঝাচ্ছে? শি এর গুণাগুণ বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ বলবো এটাকে। এখন মনে হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ তো এখনো পড়ালেই না। পড়াবো তো, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে আমি সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজটা কে করলো? অ্যাডজেক্টিভ দ্বারা করালাম। এখানে আমি কি দিলাম? শি ইজ ভেরি ফাস্ট, সে হয় খুব দ্রুত। ফাস্টটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ সে কেমন? সে ফাস্ট। এবার ফার্স্ট কে প্রশ্ন করো, আচ্ছা তুমি সি কে প্রশ্ন করো, সে কেমন? তুমি কি বলবে স্যার সে খুব, এরকম কি বলবে? না। এবার তুমি ফার্স্ট কে, অ্যাডজেক্টিভ কে প্রশ্ন করো, স্যার কতটা ফাস্ট? আমি বলবো খুব ফাস্ট। তাহলে কাকে প্রশ্ন করে ভেরিটা পেলাম? অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ কে প্রশ্ন করে। তাহলে যাক অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই যে করে সে হয় অ্যাডভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কে বসে আছে? অ্যাডভার্ব বসে আছে, অ্যাডজেক্টিভ বসে আছে। তাহলে কমপ্লিমেন্টকে কত ধরনের পার্টস অফ স্পিচ দিয়ে বোঝানো যায়, এবার কি বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো দেখো, প্রোনাউন। প্রোনাউন কি আছে? সেম লেখো, নাউনের মতোই, নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে নাউনের স্থানগুলিতেই বসে। নাউনের পরিবর্তে নাউনের স্থানগুলিতেই বসে। এবার আমাকে বলো নাউন কোথায় কোথায় বসতো? সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট
আর অবজেক্ট। তাহলে প্রোনাউনকেও তুমি খুঁজে পেতে গেলে কোথায় কোথায় খুঁজে পেতে পারো? স্যার সাবজেক্টের জায়গায় খুঁজে পেতে পারি বা অবজেক্টের জায়গায় খুঁজে পেতে পারি। প্রোনাউনকে এই দুটোই পাওয়া যায়, নাউন যেখানে যেখানে পাওয়া যায় প্রোনাউনে সেখানে সেখানে পাওয়া যায়। ক্লিয়ার? স্যার একটা এক্সাম্পল দিয়ে দিন, আমি বলবো। নূর is very serious student বলে আমি কমা দিলাম, মানে ফুল স্টপ দিলাম। ঠিক আছে? আর এবারে নূরের সম্পর্কে আরো কিছু লিখতে চাই, এই নূরের সম্পর্কে আরো কিছু লিখতে চাই, তাহলে কি লিখবো? আবার লিখছি, নূর ইজ মাই স্টুডেন্ট। এবারে কথা হলো, ইংলিশে একটা রুলস আছে যে একই নাউনকে বারবার রিপিট করার প্রয়োজন নেই, আপনাকে অত কষ্ট করতে দেওয়া হবে না। তাহলে বলো, এখানে নূর, এখানেও নূর, নাউনের রিপিটেশন হচ্ছে না হচ্ছে না? হি হবে। তাহলে প্রোনাউনের একটা কাজ কি, আর একটা কাজ তার খুঁজে পেলাম, নাউনের রিপিটেশনকে বন্ধ করে, নাউনের রিপিটেশনকে স্টপ করে দেয়। তাহলে স্যার এখানে নূরটা দেওয়ার প্রয়োজন নেই, নূরের পরিবর্তে আমি হি প্রয়োগ করব, নাউনকে রিপিট করব না। তাহলে আমাকে এবার তোমরা অ্যান্সার দাও, নূর কোথায় বসেছিল? সাবজেক্টের জায়গায়। তাহলে দেখো হিটাও কোথায় বসেছে? সাবজেক্ট। তাহলে ফাইনাল কি জিস্টে এলাম? আমাদের কাছে যে দুটো পার্টস অফ স্পিচ আমরা পড়লাম, সেই দুটো পার্টস অফ স্পিচের জিস্টটা কি? নাউন বা প্রোনাউন, এই দুটোই কোথায় বসে? সাবজেক্টে বসতে পারে আর অবজেক্টে বসতে পারে, এছাড়া আর কোথাও বসতে পারে না। ক্লিয়ার? তাহলে যখন কোনো সাবজেক্ট বা কোনো অবজেক্টের জায়গায় তুমি খোঁজ করবে, তাহলে তুমি কার কার ওখান থেকে পেতে পারো? হয় নাউন পেতে পারো, কিংবা কি পেতে পারো? প্রোনাউন পেতে পারো। এই দুটো ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় তুমি পাবে না, যদি পাও সেটা ভুল হবে। ক্লিয়ার? চলো, তাহলে স্যার এখান থেকে ডেসক্রিপটিভের আমি কি জিনিস শিখবো? এটা তো পড়ালেন ঠিক আছে, এখান থেকে ডেসক্রিপটিভের কি ফায়দা আছে? এবার দেখো ছোট্ট করে বলে দিচ্ছি। মনে করো তুমি একটা সেন্টেন্স লিখছো, যদি এটা তোমরা সবাই জানো, দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে ভালো। এবারে এটা যারা ডেসক্রিপটিভ তাদের আমি একটা হিন্ট দিলাম, দেখো সব সময় কোনো ট্রান্সলেশন করার আগে আমি অবজেক্টিভ ব্যাচে পুরনো আমার স্টুডেন্টদের কথা বলেছিলাম, সেন্টেন্সের মধ্যে সবসময় কোনটাকে খুঁজতে হয় আগে? বলো। ভার্বকে স্যার, ভেরি গুড। কোন ভার্বকে? ওই ভেরি গুড, মেন ভার্ব। সেন্টেন্সের মধ্যে সবসময় মেন ভার্বকে খুঁজবে। এবার স্যার এখানে তো মেন ভার্ব পাচ্ছি না। দৌড়ানো, বেশ ভালো দৌড়ানো, স্বাস্থ্যের পক্ষে ভালো, মেন ভার্ব কোনটা? তাহলে এরকম কি হবে না, দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে হয় ভালো? এই হয়টাই তো এখানে মেন ভার্ব। দাদা কি করে? আমি বললাম দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে ব্যাপারটা তো এরকমই, ভাঙলে এরকম পাওয়া যায়, দৌড়ানো হয় স্বাস্থ্যের পক্ষে ভালো, বা দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে হয় ভালো, তাই তো? তাহলে স্বাস্থ্যের পক্ষে ভালো কোনটা বলো তো দেখি, কোনটা? দৌড়ানো। তাহলে দৌড়ানো হয় স্বাস্থ্যের পক্ষে ভালো না?
হ্যাঁ তাই না। তাহলে হয়ের জন্য তুমি কি নামাবে? ইজ নামাবে। ইজ নামিয়ে দিলাম বা আর নামিয়ে দিলাম, যা খুশি হবে। ইজ বা আর বা এম, তিনটের মধ্যে যা কিছু হবে। এবারে বলো কোনটা হয়? দৌড়ানো। বলো কোনটা হয়? দৌড়ানো। হ্যাঁ দৌড়ানো। এইবারে এই দৌড়ানোটা বসবে কোথায়? এটা সহজ সেন্টেন্স দিয়েছি বলে তোমাদের ইজি লাগছে, কিন্তু তোমরা এত মূল্যবান জিনিস শিখছো না। যখন ট্রান্সলেশন করাবো, একটা সেন্টেন্স 2 লাইন ধরে একটা সেন্টেন্স, এত বড় সেন্টেন্স, তখন ওখান থেকে এই জিনিসটা তোমাদের এত বিউটিফুলি কাজে লাগবে তোমরা ভাবতে পারবে না। তুমি তাহলে যেটা হয় সেটা সাবজেক্টের জায়গায় বসাবে, এখানে বসাবে না? বসাবে না? হ্যাঁ তাহলে সেটাকে এই যে দৌড়ানোটা নামাবে, তাহলে এই রান। দৌড়ানোটাকে তুমি সাবজেক্টের জায়গায় নামাবে। স্যার, তাহলে অবজেক্টিভ ইংলিশ আপনি শিখিয়েছিলেন সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন বা প্রোনাউন। এবার বলো, এই যে রান, এর কি কোনো প্রোনাউন আছে? না প্রোনাউন এটা কাদের হয়? প্রোনাউন হয় কোনো আহ ব্যক্তি বা কোনো প্রাণী বা কোনো বস্তু। বস্তু মানে কি? যেটাকে টাচ করা যায়। আর প্রাণী মানে যার সেন্স আছে। এই দুটোর মধ্যে কি রানটা পড়ে? না। না। তাহলে ওটাকে নাউন কি করে করব? এই আইএনজি। দুটোর মধ্যে প্রাণী বা বস্তু, এই দুটো ছাড়া বাকি যতগুলো জিনিস আছে ওদেরকে ওদেরকে বা অ্যাকচুয়ালি রানটা কি? রানটা তো ভার্ব। হুম ভার্বকে সবসময় নাউন করতে। এবার বলো স্যার, এখানে তাহলে প্রোনাউন হবে না, তাহলে দৌড়ানোটাকে নাউন করে নামাতে হবে। আর নাউন করতে, ভার্বকে নাউন করতে হলে আমরা জানি আইএনজি যোগ করতে হয়। আইএনজি করে জিরানের কাজ করবে। হ্যাঁ, তাহলে আমি কি করে দেবো? রানিং করে দেবো। তাহলে রানিং। রানিংটা কেন করলাম? কারণ স্যার ওকে নাউনের জায়গায়, ওকে সাবজেক্টের জায়গায় বসাবো, তাই ওকে নাউন করে দেওয়া হলো। ক্লিয়ার? এবারে তুমি এখানে এটাকে নাউন করে যে নামাবে, সেটা কি করে বুঝলে? সেটা তো অবজেক্টিভ ক্লাস থেকেই বুঝলে, যে সাবজেক্টের জায়গায় বসাচ্ছি মানে ওটাকে নাউন করে নামাতে হবে। এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, তাই প্রত্যেকটা জিনিস শিখে নাও, দুটো জায়গায় সব কাজে লাগবে। ওকে, স্যার এই জিরানটা কি জিনিস? সব বলবো, দাঁড়াও রিয়ন প্লাস আইএনজি। দাঁড়াও। গাছে ওটা সব আমি তোমার শেখাচ্ছি, তুমি কোমরে করে কুড়ুল নিয়ে গাছে উঠছো, একেবারে গাছটা কেটে আর নামবে। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আমি বকলে তোমরা কেউ রাগ করবে না কিন্তু, আমি তো এইভাবেই পড়াই। তারপরে দেখো, ভার্ব, ইংলিশ ডেসক্রিপটিভ অবজেক্টিভের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, ভালো করে বোঝো। প্রথমে এটার এটার একটা কি লিখবে? জাস্ট লেখো কাজ বোঝায়। কাজ বোঝায়। আর আর একটা ভার্বের কাজ কি? আর একটা ভার্ব ইংলিশ সেন্টেন্সে কি করে? সময় বোঝায়। ওকে, যেটা কাজ বোঝায় তাকে আমরা মেন ভার্ব বলি, আর যেটা সময় বোঝায় তাকে আমরা হেল্পিং ভার্ব বলি। ওকে, এবারে ভালো করে সবাই এই পোর্শনটা করবে। দেখো, ভার্ব কি? ভার্ব ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাধারণত 3 প্রকারের হয়। একটা হলো অক্সিলারি ভার্ব। একটা ভার্ব অনেক বড় চ্যাপ্টার, আমি তার জাস্ট যতটুকু তোমাদের আপাতত লাগবে ততটুকুই দেবো এখন। আমি কিভাবে তোমাদের, আমি কিভাবে অ্যাকচুয়ালি তোমাদের পড়াবো বলো তো? পুরো 8টা পার্টস অফ স্পিচ আমি একবার বেসিক ভাবে শেষ করব, তারপরে একটা একটা পার্টস অফ স্পিচ ধরবো, তার ইন ডিটেলে গিয়ে সেটাকে পোস্টমর্টম করা হবে। ঠিক আছে? তো কিপ পেশেন্স অ্যান্ড ফলো দ্য ক্লাস। চলো, অক্সিলারি ভার্ব,
তারপরে কি অ্যাকশন ভার্ব। আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় ইংলিশে আছি, যে এটা না বুঝতে পারবে আগামী আমার কোনো ক্লাস বুঝতে পারবে না। আর আছি মোডাল ভার্ব। এই তিনটে ভার্ব বুঝতে পারলে ইংলিশ শেষ। তাহলে ভালো করে বোঝো। অক্সিলারি ভার্ব এটা কি কাজ করে, আগে এদের ওয়ার্ড গুলো বলছি, ফাংশন গুলো বলছি। আচ্ছা দেখিনি কজন আছে। বাহ, 22 জন আছে, ঠিক আছে। ওকে, ফাংশন গুলো বলছি। অক্সিলারি ভার্ব দুটো কাজ করে। এ কখনো কখনো মেন ভার্ব হয়, আবার কখনো কখনো হেল্পিং ভার্ব হয়। ঠিক আছে, তোমরা আমাকে এবার অ্যান্সার দাও। যখন মেন ভার্ব হবে তখন এ কি বোঝায়, কাজ না সময়? কাজ বোঝায়। মেন কাজ। ভার্ব কাজ যখন বোঝায়, আর যখন হেল্পিং ভার্বের কাজ করবে তখন সময় বোঝায়। সময় বোঝাবে। ভেরি গুড। দেখো, অ্যাকশন ভার্বের কাজ কি? এটা তো কাজই বোঝায়। অ্যাকশন ভার্বের সর্বদা অ্যাকশন ভার্ব মেন ভার্ব হয়, সর্বদা ভার্ব। সর্বদা। যত ধরনের অ্যাকশন হয়, অ্যাকশন মানে কি, পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, হাঁটছি, খেলা করছি, টিভি দেখছি, আমি পড়াচ্ছি, আমি পড়ছি, আমি ক্লাস করছি, যত ধরনের অ্যাকশন ভার্ব হয় সব এরকম, মানে মুভ মানে কাজ বোঝায়, সব অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, অক্সিলারি ভার্ব এর স্টক লিমিটেড, এর লিমিটেড স্টক। মোডাল ভার্ব এর লিমিটেড স্টক, মানে কিছু নির্দিষ্ট ভার্ব আছে, কিন্তু অ্যাকশন ভার্ব হলো আনলিমিটেড। ঠিক আছে, অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে, সব অ্যাকশন ভার্ব। এবারে মোডাল ভার্ব কি? মোডাল ভার্ব অলওয়েজ কি কাজ করে, হেল্পিং ভার্বের কাজ করে, অলওয়েজ। এখানে ব্যতিক্রম হলো কেবলমাত্র কেবলমাত্র তিনটে মোডাল ভার্ব এমন আছে যারা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব দুটোই কাজ করতে পারে, পরে বলবো ওটা। আপাতত শুনে না, মোডাল ভার্ব হেল্পিং ভার্বের কাজ করে। এই পর্যন্ত কারোর অসুবিধা? না স্যার। চলো নেক্সট। আজ যারা যারা আগামী দিনে ক্লাস করবে, বা কারোর কোনো ফ্রেন্ড, আচ্ছা হ্যাঁ আমি বলে দিই, সিট আমি এক্সটেন্ড করেছি 100টা পর্যন্ত, ঠিক আছে। আমি জানতাম না, গুগল মিটে ভেবেছিলাম 50টা পর্যন্ত হয়, মানে অ্যাকচুয়ালি জানতাম না। তো আমাকে রনাক একদিন ফোন করে বললো যে স্যার এরকম 200 জন ক্লাস করে। ও কোন স্যার? আমি তারপরে দেখলাম ইন ডিটেলে গিয়ে যে না, 100 জন নেওয়া যায়, তারপরে টাকা দিয়ে এক্সটেন্ড করতে হয়। তো এটা আমি জানতাম না। তো তোমরা শুধু শুধু ভয় পাচ্ছিলে, এই হলো ব্যাপার। তো যারা অ্যাডমিশন পরে নেবে তারা কি করবে, আগে কিন্তু তাদেরকে ফার্স্ট ক্লাসটা করতে বলবে। প্রথম ক্লাস আমার যে না করবে সে আগামী কোনো ক্লাস বুঝতে পারবে না। আর তোমাদেরকেও বলছি, যখন ইংলিশের যে ক্লাসটা ছেড়ে যাবে, এমার্জেন্সি আসতেই পারে, ধরো তোমার 3 নম্বর ক্লাসটা ছেড়ে গেল, তুমি 2 নম্বর ক্লাস করেছো, তোমার 3 নম্বর ক্লাসটা মিস হয়ে গেছে, তুমি কিন্তু ওটাকে জাম্প করে 4 নম্বর ক্লাস করবে না। হ্যাঁ, লাইভ তো করেই নিবেই, ঠিক আছে, কিন্তু আবার 3 নম্বর ক্লাসটা দেখবে, তারপরে 4 নম্বর ক্লাসটা আবার দেখবে। কেননা আমি যদি তোমাদের 100টা ক্লাস করাই, তো প্রত্যেকটা ক্লাসের সাথে তার আগের ক্লাসের লিঙ্ক থাকবে, প্রত্যেকটা ক্লাসের সাথে। তো সেটা কিন্তু মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট দেখো। আচ্ছা, আমার মগরার ব্যাচ থেকে কে কে আছো? শাহজাহান, প্রণব, কেউ আছে এরা? কেউ নেই। অলোক, রাফিজুল, কেউ নেই। আচ্ছা, সুদীপা আছে, শুভদীপ আছে, শাকিল আছে, ঠিক আছে। চলো সবাই হেডিং করে এবার অক্সিলারি ভার্ব। তো আজকে ক্লাসটা কতক্ষণ চলবে?
দেখি মানে বলছি মুখ যে একটু নেটটা হ্যাঁ শেষের দিকে মনে হচ্ছে। আর আধ ঘন্টা ধরে নাও, আধ ঘন্টা চলবে। প্রথম সারাদিন দিনেই অক্সিলারি একটা না না, নেটটা ইয়ে কি সমস্যা করছে, একটু গন্ডগোল করছে। অক্সিলারি ভাব দেখো, অক্সিলারি ভাব সাধারণত তিনটে হয়, কি কি লিখে নাও। বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর ডুবার। কি ভার্ব বলো তো, ডু ভার্ব। এই তিনটে ফ্যামিলি এর মধ্যে আছে, ঠিক আছে। এবার বি ভার্বের মধ্যে আবার কিছু ফ্যামিলি আছে ছোট ছোট। প্রথমে আমি যদি তোমাকে বলি প্রেজেন্টে, প্রেজেন্টের বিভাব কি? এম ইজ আর। এম, ইজ, আর, বি। বি। ওকে। পাস্টের বিভাব কি? ওয়াজ ওয়ার। ওয়াজ, ওয়ার, আর বিন। বিন বিন বিন। ওকে। আর ফিউচারের কি? ফিউচারের কি? ফিউচার। স্যার ফিউচারের কোনো শ্যাল বিভাব নেই। উইল বিং। বিভার না নেই না না, না না সরি ওকে, বলেছে মডাল। ফিউচারের কোনো বিভাব নেই। অনেকেই বলবে শ্যাল উইল শ্যাল বি মুডাল। উইল বি, কিন্তু ওটা আমার ওল্ড ব্যাচ স্টুডেন্টরা বলো, শ্যাল বি উইল বি কি বিভাব? না না, মডাল স্যার, মডাল ভার্ব। না মোডাল, স্যার, শ্যাল। মুডাল মুডাল মুডাল। ভেরি গুড, ভেরি গুড। ওই জন্যই তো বি ভার্বটা পজিটিভ মানে প্রেজেন্টে হয়। হ্যাঁ, এবার দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্টে কি আছে? হ্যাভ হ্যাজ। এক মিনিট দাঁড়াও। চলো, হ্যাভ ভার্বের প্রেজেন্টে কি আছে? হ্যাভ আর হ্যাজ, ঠিক আছে। আর পাস্ট পাস্টে কি আছে? হ্যাড। হ্যাড। ফিউচারে কোনো হ্যাভ ভার্ব নেই। ওকে। ডু ভার্ব দেখো, ডু ভার্বে কি আছে? ডু ডাজ। ডু, ডাজ। আর আর পাস্টে ডিড, ডিড। ফিউচারে কোনো নেই। ওকে। এইবারে ভালো করে শোনো যেটা বলছি, সবাই ছোট্ট করে লিখে নাও। এটা এমটা কি? এমটা হলো, আচ্ছা ওটা পরে বলবো। এই পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ ক্লিয়ার। চলো এবার দেখো, এবারে হেডিং করো বি ভার্ব। বি ভার্বটা আগে বলো, বি ভার্বটা কোন ফ্যামিলির? অক্সিলারি ভার্বের ফ্যামিলি না? হ্যাঁ, তাহলে এটা হেল্পিং ভার্বেরও কাজ করবে, আবার এটা কিসের কাজ করবে? মেন ভার্বেরও কাজ করবে। মেন ভার্বেরও কাজ করবে। এবার স্যার বি ভার্ব মানে কারা কারা একবার দেখিয়ে দিন। ওয়াজ ওয়ার, বি এম, বিং। ইজ, আর, বি, ওয়াজ, ওয়ার, বিন, ঠিক আছে। আমি এদের কথা এখন বলছি। তাহলে স্যার বি ভার্ব এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, এই যে কজন আছে, তাহলে কজন হলো? 3, 3 6, 7 জন। এই যে 7 জন মানুষ আছে, এদের ব্যাপারটা কি হয়? এরা কখন হেল্পিং ভার্ব হয়? যখন যখন বি ভার্বের পরে, বি ভার্বের পরে আমি অ্যাকশন ভার্ব দেখতে পাবো, অ্যাকশন ভার্ব দেখতে পাবো, তখন বি ভার্বটাকে আমি কি বলবো? হেল্পিং ভার্ব বলবো, ঠিক আছে। ক্লিয়ার? যখন বি ভার্বের পরে আমি একটা অ্যাকশন ভার্ব দেখতে পাবো, সেটাকে আমি তখন বি ভার্বটাকে কি বলবো? অবশ্য চোখ বন্ধ করে বলবো স্যার এটা হেল্পিং ভার্ব, আর অ্যাকশন ভার্বটাকে কি বলবো? মেন ভার্ব। মেন ভার্ব। এইবারে আরো কি ইনফরমেশন আছে এখানে স্যার? যখনই বি ভার্বটা হেল্পিং ভার্ব হয়ে গেল, তখন ওটার কি হবে? বাংলা অর্থ
বলবো না। না। যখনই বিভাবটা হেল্পিং ভার্বের কাজ করবে তখন তার বাংলা অর্থ আমরা বলবো না। তাহলে ওর কি কাজ করে? সময় তখন বোঝায়। আমি তোমাদের বললাম না হেল্পিং ভার্ব কি কি কাজ করে? সময়। টাইম সময় বোঝায়। হুম। অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট, ওয়াজ আর থাকলে পাস্টের সময়। বোঝা গেছে না যায়নি? চলো, আচ্ছা এবার এখানে বলি, যখন বি ভার্বের পরে অ্যাকশন ভার্ব থাকবে না, অ্যাকশন ভার্ব থাকবে না, তখন বি ভার্বটাকে কি বলবো? লিঙ্কিং ভার্ব মানে মেন ভার্ব। মেন ভার্ব বলবো। ঠিক আছে। আর যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করে, যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করে, কি করে বুঝবে মেন ভার্বের কাজ করে? তুমি সঙ্গে সঙ্গে স্যার আমি একবার পাশের লোকেশনটা চেক করে নেবো, দেখবো পাশের লোকটা মেন অ্যাকশন ভার্ব কিনা। যখন এর পাশে আমি অ্যাকশন ভার্ব দেখতে পাবো না, তখন বলবো বি ভার্ব মেন ভার্ব। আর যখনই বি ভার্ব মেন ভার্ব হলো, তখন ওটার অপর আরেকটা নাম হয়, যেটা হলো Linking. লিঙ্কিং ভার্ব। আর যখনই মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব এইসব হয়ে গেল, তখন ওর কি করব? বাংলা অর্থ বলতে হবে। বলবো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার। এটা ক্লিয়ার? সেকেন্ড ডেটটা একটু বুঝিয়ে দাও না। হ্যাঁ বলো। সেকেন্ড ডেটটা বুঝলাম না ঠিক, মানে বি ভার্ব প্লাস অ্যাকশন ভার্ব হচ্ছে বাংলা অর্থ বলবো না। মানে বি ভার্বের পরে তুমি যখন অ্যাকশন ভার্ব দেখতে পাবে না, তার মানে বি ভার্বটা কি হয়ে গেল এখানে? মেন ভার্ব। বলো, এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। এবারে যখনই ওটা মেন ভার্ব হয়ে গেল, ওর আর একটা নাম হয়, মেন ভার্ব হয়ে গেলে ওকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি। তাহলে মেন ভার্ব লিঙ্কিং ভার্ব এরা সব একই জিনিস। যখনই মেন ভার্বের রোল প্লে করবে তখনই, বা লিঙ্কিং ভার্বের রোল প্লে করবে তখন, তাহলে আমরা বি ভার্ব গুলোর বাংলা মানে বলবো। এটা এক্সাম্পল হবে, একটা এক্সাম্পল। বলছি, সব দেবো দাঁড়াও। এবার বলো, অ্যামিজারের বাংলা মানে কি? অ্যামিজারের বাংলা মানে কি? হয়। হয়, আছি, আছে, এরকম। ওয়াজারের কি? ছিল, ছিল। এরকম। ঠিক আছে, চল এবার একটা এক্সাম্পল দিই আমরা। করো। এখানে আমি বললাম রাম ইজ এ প্লেয়ার। আর বললাম রাম ইজ ওয়াকিং অন দ্য রোড। তাহলে এখানেও ইজ আছে, বি ভার্ব আছে, এখানেও ইজ আছে, বি ভার্ব আছে। আর আমি আরেকটা বললাম এখানে রাম ওয়াজ এ স্টুডেন্ট। আর বললাম রাম রাম ওয়াজ ইটিং জাঙ্ক ফুড। বলো, এখানে ইজ আছে, ইজ বি ভার্ব, এখানে ইজ বি ভার্ব, এখানে ওয়াজ বি ভার্ব, এখানে ওয়াজ বি ভার্ব, কিন্তু কোথায় এরা হেল্পিং ভার্ব আর কোথায় এরা মেন ভার্ব সেটা বলে দাও। যেখানে মেন ভার্ব আছে ইজ ওয়াজ ছাড়াও, মানে অ্যাকশন ভার্ব আছে সকলের সেখানে। আমি একটা কথা বলি, যারা ক্লার্কশিপ দেবে তাদের তো লাগবেই লাগবে, তাদের ডেসক্রিপটিভটা তো লাগবেই লাগবে, তারা অবজেক্টিভ গ্রামারে যদি উইক থাকো তাহলে গ্রামারটা তো করবেই করবে। কিন্তু যারা মিসলেনিয়াস দেবে তারা ডেসক্রিপটিভও করবে, গ্রামারও প্রত্যেকটা ক্লাস করবে, কারণ মিসলেনিয়াসে কিন্তু গ্রামার থেকে প্রশ্ন আসে ইংলিশ পেপার, ডাব্লিউবিপি এসআইও আসে, ঠিক আছে? গ্রামার থেকে কোশ্চেন আসে ইংলিশ পেপারে। বলো দেখি, এখানে বলো। আচ্ছা তোমরা আমাকে প্রথমে অ্যান্সার দাও, এই ইজটা কি ভাব? বি ভাব। হুম। তাহলে এই দুটো জিনিস হতে পারে,
হয় হেল্পিং ভার্ব অথবা মেন ভার্ব। আগে বলো এখানে এ কোন রোলটা প্লে করছে? মেইন ভার্ব। মেন ভার্ব। কেন, কি করে বুঝলে? অ্যাকশন নেই পরে। ভেরি গুড স্যার, এর পরে কোনো অ্যাকশন ভার্ব নেই তো, এর পরে ডাইরেক্ট এ প্লেয়ার, একটা নাউন আছে। তাহলে এখানে এখানে বলো ইজটা তাহলে এখানে কি? অ্যাকশন ভার্ব যখন নেই তাহলে কি হেল্পিং ভার্ব হবে? না, মেইন ভার্ব হবে। তাহলে মেন ভার্ব। আর যখনই মেন ভার্ব হলো তখন এর বাংলা মানে কি করব? বলতে হবে। বাংলা মানে বলবো। তাহলে বাংলা মানে কি বলবো? হয়। হয়। রাম হয় একজন ছেলে, একজন খেলোয়াড়। বোঝা গেছে না যায়নি? এবার ইজটা এখানে মেন ভার্ব। আচ্ছা, কে হয়? রাম হয়, তাহলে রামটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে, তাহলে রামটা কি? নাউন। নাউন। আচ্ছা, এ প্লেয়ার, এটা কি? আর্টিকেল। আচ্ছা, প্লেয়ারটা কি? সাবজেক্ট নাউন। কমপ্লিমেন্ট। আচ্ছা, যে রাম সেই কি প্লেয়ার? যে রাম সেই কি প্লেয়ার? হ্যাঁ, ওটা কমপ্লিমেন্ট হবে ওই জন্য। তাহলে এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে অবজেক্ট বললে ভুল হতো। বোঝা গেছে? দেখো লিঙ্ক করতে পারছো এবার? চলো দ্বিতীয় কোশ্চেনটা করো। এখানে অ্যাকশন ভার্ব আছে, তাহলে এটা হেল্পিং ভার্ব ইজটা। ভেরি গুড স্যার, এখানে ইজ আছে, ঠিক আছে। তাহলে ইজ দুটো কাজ করে। হেল্পিং ভার্ব ইজ যেহেতু বি ভার্ব, তাই দুটো কাজ করতে পারে, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। স্যার এখানে দেখলাম ইজের ঠিক ডান দিকে দেখলাম ওয়াকিং আছে। আচ্ছা, ওয়াকিং মানে কি? হাঁটা না? হ্যাঁ। তাহলে এটা তো একটা অ্যাকশন বোঝাচ্ছে, হুম। তার মানে অ্যাকশন ভার্ব। আর যখনই অ্যাকশন ভার্ব সেন্টেন্সে চলে আসবে ও সর্বদা কি হতে পারে? মেন ভার্ব। হেল্পিং তাহলে অ্যাকশন ভার্ব কি হয়ে গেল? মেন ভার্ব হয়ে গেল। তাহলে আর ইজটা কি মেন ভার্ব হবে? না। তাহলে এখানে ইজটা কি হয়ে যাবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। তাহলে যখনই হেল্পিং ভার্ব এলো আমরা কি এর বাংলা মানে বলবো? না। না। বাংলা মানে বলবো না। তাহলে কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, কে কে হয় তাহলে কে হাঁটছে? রাম। রাম। নাউন কিসের কাজ করছে? সাবজেক্টের। সাবজেক্ট। ওয়াকিং মেন ভার্ব। অনটা আচ্ছা এগুলো পরে বলবো, এগুলো প্রিপোজিশন এখন আসেনি, পরে বলবো। চলো এখানে বলো। দা এই রোডটা অবজেক্ট হবে এটা। হ্যাঁ দা রোডটা মানে অবজেক্ট হবে। হ্যাঁ বলবো বলবো, যেহেতু মাঝখানে অন আছে না, এর এর আলাদা গল্প আছে, বলবো প্রিপোজিশনে যাই বলবো। চলো ওয়াজ বলো। মেন ভার্ব, অ্যাকশন ভার্ব নেই। তাহলে এরপরে কি অ্যাকশন ভার্ব আছে? না। না, নেই। তাহলে অ্যাকশন ভার্ব নেই স্যার, অ্যাকশন ভার্ব নেই, তাহলে এটা কি হয়ে যাবে? মেন ভার্ব হয়ে যাবে। মেন ভার্ব হলে বাংলা মানে বলবো না? বলবো না। বলবো। বলবো। তাহলে কি বলবো? রাম ছিল একজন ছাত্র। তাহলে যে রাম সেই একজন ছাত্র ছিল। হুম। তাহলে এখানে কি হবে? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? হুম। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করছো তোমরা, যে স্যার যখনই বি ভার্ব মেন ভার্বের কাজ করছে তাহলে ওকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি। হুম। তাহলে যখনই লিঙ্কিং ভাব চলে আসছে মানে বি ভার্ব মেন ভার্বের কাজ করছে, তখনই চোখ বন্ধ করে পরেরটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখান থেকে একটা আমরা জিস্ট পেয়ে গেলাম কি, যে স্যার বি ভার্ব গুলো ওর যদি মেন ভার্বের কাজ করে তাহলে পরেরটা কি হয়ে যায়? সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি বোঝা গেছে? একদম। নতুনদের বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন হবে? চোখ বন্ধ করে দেখবে যখন স্যার বি ভার্ব মেন ভার্বের জায়গায় বসে আছে, মেন ভার্বের রোল প্লে করছে, তখন পরেরটা চোখ বন্ধ করে বলবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখানে বলো ওয়াজটা কি হবে? হেল্পিং ভার্ব, না স্যার ইটিং হেল্পিং আছে। ভার্ব হবে। ইটিংটা অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্ব সর্বদা মেন ভার্বের কাজ করে।
এবারে কি খাচ্ছে? জাঙ্ক ফুড খাচ্ছে। তাহলে তাহলে এটা কি অবজেক্টের জায়গা? অবজেক্ট আছে, কারণ যে রাম সে তো জাঙ্ক ফুড নয়। রাম আর জাঙ্ক ফুড দুটো আলাদা। আর এখানে তো বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করছে, মেন ভার্বের কাজ করছে না। তাহলে পরেরটা কি করে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে? কোনোদিন হবে কি? No. না, হবে না। ঠিক আছে, চলো বলো। সাবজেক্ট কমপ্লিমেন্ট, বি ভার্ব, সাবজেক্ট অবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব সব বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। চলো এবারে আমরা কোথায় যাব? আমরা যাব হ্যাভ ভার্বে যাব। হ্যাভ ভার্বেরও কি থাকে? তিনটে জিনিস থাকে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এখানে হ্যাভটা সর্বদা মনে করবে প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার, আর হ্যাডটা হলো both V2 বা singular. V3। আর হ্যাভটাকে আমরা বলবো V1, হ্যাজটাকে আমরা বলবো V0। সব বুঝতে পারবে, V1 কি V0 কি সব বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। এরাও কিসের কাজ করে? এরাও হেল্পিং ভার্বের কাজ করে, আবার মেন ভার্বের কাজ করে। হেল্পিং ভার্বের কাজ কখন করে? যখন এদের পরে আমি একটা কি ভার্ব দেখতে পাই, অ্যাকশন ভার্ব ভাব দেখতে পাবো। দেখতে পাই, তখন এরা কি কাজ করবে? হেল্পিং ভার্বের কাজ করবে। আর এরা মেন, তাহলে তখন আমরা এদের বাংলা মানে বলবো? না, বলবো না। আর এদের পরে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে যখন কোনো অ্যাকশন ভার্ব দেখতে পাবো না, ঠিক বি ভার্বের মতো ব্যাপার, তখন আমরা একে মেন কি ভাব বলবো? মেন ভার্ব বলবো। আর মেন ভার্ব যখনই বলবো তখন আমরা বাংলা মানে বলবো। বলবো। এইবারে ভালো একটা জিনিস শুনে নাও। যখন এরা মেন ভার্বের কাজ করবে, যখন এরা মেন ভার্বের কাজ করবে তখন বাংলা মানে তো বলবো, কিন্তু এরা যখন মেন ভার্বের কাজ করবে তখন এদের বাংলা মানে কয় রকম হতে পারে? এদের বাংলা মানে আছে হতে পারে, মানে অধিকার বোঝাতে পারে। এদের বাংলা মানে খাওয়া বোঝাতে পারে। এদের বাংলা মানে সময় কাটানো বোঝাতে পারে। তাহলে স্যার কখন কি মানে হচ্ছে কি করে বুঝবো? আমি তো বুঝতে পারবো না। তিন রকম মানে হচ্ছে, চলো একবার আমরা দেখে নিই। দেখো পরের পেজে যাই। এখানে হলো আই হ্যাভ I have gone কলকাতা। নেক্সট বললাম I have a car. She has had, বা এরকম বললাম। আমি এটা এত জটিল প্রথমবার তোমাদেরকে দেব না, আমি এরকম দিলাম she have বা ধরো এরকমই দিলাম she is having lunch. She is having a great moment with her family. বলো দেখি। তাহলে এখানে বলো হ্যাভটা কি ভাব? স্যার এখানে গান চলে এসেছে, গানটা কি অ্যাকশন ভাব না? হুম। action আর verb. অ্যাকশন ভাব সর্বদা কি হয়? মেন ভার্ব হয়। তাহলে এখানে হ্যাভটা কি হবে? হেল্পিং ভার্ব হবে। হেল্পিং বোঝা গেছে? এখানে দেখো
এখানে হ্যাভটা কি ভাব? মেন ভার্ব। কেননা স্যার এরপরে কোনো অ্যাকশন ভার্ব আছে এখানে? অ্যাকশন ভার্ব নেই, তাহলে এটাই মেন ভাব। এখানে দেখো ইজ আছে, হ্যাভিং আছে, তারপরে লাঞ্চ আছে, তাহলে হ্যাভিংটা কি হবে? মেন ভাব। আর ইজটা কি হবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভাব। এখানেও ইজ আছে, হ্যাভিং আছে, তারপর এ গ্রেট মোমেন্ট আছে, তাহলে হ্যাভিংটা কি হবে? মেন ভাব। আর ইজটা কি হবে? হেল্পিং ভাব। এবারে স্যার এখানে হ্যাভিং এলো, এখানে হ্যাভিং মেন ভাব হলো, এখানে হ্যাভ মেন ভাব হলো, কার মানে কোনটা? হ্যাভ ভার্ব যখন মেন ভার্বের কাজ করবে ওর মানে বলার আগে না একবার তুমি অবজেক্টের দিকে চোখ রাখবে। এখানে কি আছে? এ কার। এবার বলো, তিনটে মানে হয়, অধিকার বোঝায়, খাওয়া বোঝায়, আর সময় কাটানো বোঝায়, টাইম পাস বোঝায়। এবার বলো গাড়িটাকে কি তুমি খাবে? তাহলে খাওয়া হবে না। গাড়িটাকে কি তুমি টাইম পাস করবে? হবে না। গাড়িটা তোমার আছে বোঝাচ্ছে, তাই না? আছে, হ্যাঁ, অধিকার। অধিকার বোঝাবে ওটা। তাহলে এখানে আমার হ্যাভ মানে কি বোঝাচ্ছে? অধিকার। গাড়িটা আমার আছে। ক্লিয়ার? এবার দেখো, শি ইজ হ্যাভিং লাঞ্চ। লাঞ্চ কি? লাঞ্চ কি অধিকারে বোঝায়, খাওয়া বোঝায়, না টাইম পাস বোঝায়? খাওয়া। খাও। তাহলে এখানে হ্যাভিং মানে কি? এবারে এখানে হ্যাভিং মানে হলো ইটিং। ক্লিয়ার? এখানে বলো এ গ্রেট মোমেন্ট উইথ হার ফ্যামিলি। তাহলে এখানে কি তার গ্রেট মোমেন্ট উইথ হার ফ্যামিলি অধিকার বোঝায়, খাওয়া বোঝায়, না টাইম পাস বোঝায়? টাইম টাইম পাস। পাস। টাইম পাস। সে খুব ভালো টাইম পাস করছে, তাহলে এখানে কি হবে? এর মানে হবে স্পেন্ডিং। বল এবার কি বোঝা গেছে? হুম। তাহলে হ্যাভ ভার্ব যখন মেন ভার্বের কাজ করে ওর মানেটা অবজেক্টটা দেখে নিয়ে বলতে হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা ডেসক্রিপটিভ ইংলিশে হেল্প করবে কিভাবে? ওদের বঙ্গানুবাদে হেল্প করবে, বঙ্গানুবাদে। যে Yes. হ্যাভটা তো ব্যবহার করা আছে কিন্তু অবজেক্টের জায়গায় কি বসে আছে। ক্লিয়ার? আর অবজেক্টিভে তো হেল্প করবেই করবে। চলো, ডেসক্রিপটিভে তোমরা 7 মাস থেকে 8 মাস সময় পাবে, খুব ধীরে সুস্থে রেডি হবে। তারপরে চলো আমরা এবার করব ডু ভার্ব। ওকে, ডু ভার্বের কি হয়? ডু ভার্বে ডু, ডাস এবং ডান। সরি, ডান করছি, ডিড। ডিড। ডিড, ঠিক আছে। এবার দেখো ডুটা কি? ডুটা হলো প্লুরাল। ডাসটা কি? ডাসটা হলো সিঙ্গুলার। আর ডিডটা কি? ডিডটা হলো ভি2 মানে পাস্ট ফর্ম। পাস্ট। ঠিক আছে। আর এবারে ভালো করে শুনে নাও, ডু ভার্বের সাথে ডু ভার্বে এই তিনটে আছে না, ডু, ডাস, ডিড। ডু, ডাস, ডিড অবজেক্টিভে খুব এরর পড়ে এখান থেকে। এর সাথে যে অ্যাকশন ভাবটা বসে সেটা সর্বদা V1 এ বসে, মানে বেস ফর্মে বসে। বেস ফর্ম কি এসব সব বলে দেবো, শুধু এটুকু লিখে রাখো আপাতত। অ্যাকশন ভার্বে আমাকে যেতে দাও, সব বলে দেবো। ঠিক আছে। তাহলে এখানে দুটো এক্সাম্পল দিই। এখানেও সেম, এটা হেল্পিং ভার্বের কাজ কখন করে? যখন এর সাথে অ্যাকশন ভাব থাকে, তখন এটা হেল্পিং ভার্বের কাজ করে। আর এটা কখন মেন ভার্বের কাজ করে? যখন এর সাথে অ্যাকশন ভাব থাকবে না। থাকবে না। আর হেল্পিং ভার্বের কাজ করলে টাইম বোঝায়, আর মেন ভার্বের কাজ করলে মিনিং, বাংলা মানে বোঝায়। ক্লিয়ার? এর বাংলা মানে কি? এর বাংলা মানে হলো করা। করা হচ্ছে। ওকে, চলো এবার চলো আমরা যাই অ্যাকশন ভাব, যেটা আমাদের মেন জায়গা। অ্যাকশন ভাব
অক্সিলারি ভার্বটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে যত ধরনের কাজ আছে, ঠিক আছে, সবগুলোকে বোঝায়। এবারে অ্যাকশন ভার্বকে না 5টা ভাগে আমি নিজের মতো করে ভাগ করেছি, তোমরাও তাই করবে। কি? একটা হলো V0, এটা ভালো করে জেনে নাও, এর পরের বার থেকে আমি সবসময় এই শর্টকাটই বলবো। একটাকে বলবো V1, একটাকে বলবো V2, একটাকে বলবো V3, আর একটাকে বলবো V4। ঠিক আছে, তাহলে কি, কেন স্যার V0টাকে বলবো সিঙ্গুলার, V1টাকে বলবো প্লুরাল, আর যখনই বেস ফর্ম বলবো, বেস ফর্ম মনে করবে V1 এর কথা বলছি, বেস ফর্ম। V2টা কি? পাস্ট। V3টা কি? Past পাস্ট participle. পার্টিসিপেল। আর V4টা কি? Future tense. V plus প্রেজেন্ট ing, পার্টিসিপেল। Present participle. ঠিক আছে, এবারে চলো, এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। আমি গো নিয়ে কথা বলছি, গো। তাহলে গো এটা কি বেস ফর্ম? হ্যাঁ তাহলে এটা V1, কোথায় বসবে? V1, V1 এ বসাও গো। এবারে V0 কি করে তৈরি হয়? বেস by ফর্মের সাথে S by S যোগ, এস বা ইএস যোগ করে V0 তৈরি হয়, আর এটা সর্বদা সিঙ্গুলার হয়। তাহলে নাউনের উল্টো কেস, নাউনে এস বা ইএস যোগ করলে প্লুরাল হয়, ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে কি হবে? গোস। ওকে, এটা কি হবে তাহলে? ওয়েন্ট। point, V2, এটা কি হবে? গন। gone, V3, আর V4 কি করে তৈরি হয়? V4 হয় আবার ওই বেস ফর্ম লেখো প্লাস আইএনজি, ing, going, বেস ফর্ম প্লাস কি? আইএনজি। ওকে, তাহলে কি হবে? গো লেখো, গো লিখে আইএনজি যোগ করে দাও। তাহলে V0 কি, V1 কি, সব বোঝা গেছে। এই নিয়ে কারো কোনো ডাউট আছে? না, No, sir. তাহলে কোন কোন জায়গায় আমরা ফর্মুলা ইউজ করলাম? স্যার V4টা ফর্মুলা ইউজ করলাম বেস ফর্মের সাথে আইএনজি যোগ। V0তে ফর্মুলা ইউজ করলাম বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ। এবার তোমরা আমাকে বলো, জাস্ট এখানে চলে এসে এবার বলো, ডু ডাজ ডিড এর বেস ফর্ম কোনটা? do, এটা হলো V1, এটা হলো কি? V0, আর এটা কি? এটা V2 হতে পারে, আবার না এটা V2, আর এর V3 কি হয়? done, ডান হয়। আর V4 কি হয়? ডুইং doing, হয়। Doing. আচ্ছা, এই V1, V0, V2, V3, V4 এগুলো হবে কখন? যখন ও মেন ভার্বের কাজ করবে। main আর verb হলো হেল্পিং ভার্বের কাজ কারা কারা করে? এই ডু, ডাজ আর ডিড, এই তিনজন শুধু হেল্পিং ভার্ব। তাহলে এই তিনজন ভালো করে এবার শোনো, আমি তোমাদের ডু ভার্বের ফ্যামিলিটার কথা বলছি। এবার দেখো, ডু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেলটা কি জিনিস? প্রেজেন্ট পার্টি বলে দেবো সব বলে দেবো। অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যেতে দাও, বা ভার্বটা যখন মেনলি পড়াবো সব বলে দেবো। এখন বললে আচ্ছা, গুলিয়ে যাবে। হ্যাঁ, এখন যতটুকু দিচ্ছি ততটুকু নাও, কারণ মানে প্রেজেন্ট পার্টিসিপল আমি যখন তোমাকে বলতে যাবো না, এর আগে অনেক ব্যাকগ্রাউন্ডের স্টোরি বলতে হবে, তবে এটা তুমি খুব ভালো করে শিখতে পারবে। এগুলো একটা ওয়ার্ডে, এই যে গো মানে কি, গো মানে যাওয়া, এরকম নয়, অনেক কিছু কনসেপ্ট আছে এখানে। ওকে, শুধু এইটুকু বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এবার কখন হয়, কি আচ্ছা, হয়, মানে এগুলো অনেক ব্যাপার আছে, বলে দেবো, সব বলে দেবো। ডু ভার্ব দেখো, ডু ভার্ব যেহেতু অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে,
তাহলে এ হেল্পিং ভার্ব হতে পারে, আবার মেন ভার্ব হতে পারে। কিন্তু এ হেল্পিং ভার্ব এবার ডু ভার্বের কটা ফর্ম? V0, V1, V2, V3, V4, এই কটা সব আছে না? 5টা ফর্ম, হ্যাঁ। তাহলে এর মধ্যে কারা কারা হেল্পিং ভার্বের রোল প্লে করে? V0, V1 আর V2, এই তিনজন শুধু হেল্পিং ভার্বের কাজ করে। মানে কে কে? ডু, ডিড, ডাজ। ডাস, ডু আর ডিড। এই তিনজন হেল্পিং ভার্ব হতে পারে, আবার মেন ভার্ব হতে পারে। বা তুমি এখান থেকে জাস্ট এইটুকু বোঝো, শুধু হেল্পিং ভার্বের কাজ কারা করতে পারে? এই তিনজন। আর যদি বলি মেন ভার্বের কাজ কারা করতে পারে, তাহলে বলবো সবগুলো, V0, V1, V2, V3, V4। তাহলে এই তিনজন শুধু কি হেল্পিং ভার্বের কাজ করে? এই তিনজন মেন ভার্বেরও কাজ করে। মেন আর ভার্বের শুধু মেন ভার্বের কাজ কারা করে? V3 আর V4। তাহলে যদি হেল্পিং ভার্ব হিসাবে ডু ভার্বটাকে ইউজ করতে হয়, তাহলে আমি কাদের ইউজ করব? হয় ডাস, ডু বা ডিড। আর যদি মেন ভার্ব হিসেবে ইউজ করতে হয়, তাহলে প্রয়োজন অনুসারে সবগুলোকে ইউজ করতে পারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বলো, বোঝা গেছে? আরেকবার বলুন স্যার জায়গাটা, বুঝতে পারলাম না ঠিক। আমি বললাম যতগুলো ফর্ম আছে তুমি সবকটা দিয়ে মেন ভার্বের ইউজ করতে পারো, ঠিক আছে? সবকটা দিয়ে। কিন্তু যদি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে হয়, তখন এই তিনটেকে তোমাকে সাহায্য নিতে হবে। ঠিক আছে, আপাতত এটুকু বুঝে নাও। তাহলে বলো, আজকের আমরা অ্যাকশন ভাবটুকু করলাম, আর আমরা বি ভাবটুকু করলাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, বেশি আর এগোবো না। ক্লাস কি বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, যতটুকু বুঝলে কাল আমরা পরশুদিন আবার বেসিক স্যার ক্লাস লাস্ট করবো। স্লাইডটা একবার দেন স্যার। স্যার লাস্টের এটা একটু আরেকবার বলবেন? লাস্টের এটা হ্যাঁ, ওই যে এটা মানে মেন ভার্ব হিসাবে যেটা কাজ করে বলছিলেন, দেখো, আমি কারণ সেন্টেন্স যখন দিচ্ছি, হেল্পিং ভার্ব। আমি একটা হ্যাঁ, সেন্টেন্স দিচ্ছি, বুঝতে পেরে যাবে। দেখো, আমি বললাম আই ড্যাশ দিস আই ড্যাশ নট দ্য মিস্টেক, বা এরকম, সরি আমি এরকম বললাম, আই ড্যাশ নট গো দেয়ার। ঠিক আছে, আর আমি এরকম দিলাম আই ড্যাশ দ্য জব, এখানে আই রাখলাম বা ধরো হিও রাখলাম, যা খুশি রাখলাম। তোমরা বলো, এখানে প্রথম সেন্টেন্সটার কথা বলো, মেন ভাব কি আছে? গো আছে না? Hmm. গো আছে তো? হুম, তাহলে এই জায়গাটা কার? ডু। না, এই জায়গাটা কার বলো? হেল্পিং ভার্ব না মেন ভার্বের? যেহেতু Helping অ্যাকশন verb। ভার্ব এখানে, যেহেতু অ্যাকশন ভার্ব এখানে আছে, তাহলে এই জায়গাটা কার? আর কি অ্যাকশন ভার্ব হেল্পিং পসিবল নাকি হেল্পিং না, ভার্বের? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের। তাহলে এখানে তুমি কার কার দিতে পারো? এখানে কখনো কি এরকম দেখেছো আই ডান নট গো দেয়ার, আই ডুইং নট গো দেয়ার, এই দুটো কি হবে এখানে? No. না। তার মানে কি V3 হলো না, V4 হলো না। তাহলে হবে কারা কারা? বা এখানে যদি তুমি হিও বসাও, যদি হিটাকে নাও, তাহলে ডাজ হতে পারে, হতে পারে না? হি ডাজ নট গো দেয়ার হতে পারে না, পারে না? হুম, হ্যাঁ, হতে পারে। ডাজ আর ডু যদি তুমি আই কে নাও, ডোন্ট। তাহলে ডু হতে পারে, আই ডু নট গো দেয়ার হতে পারে। যদি তুমি হি বা আই যে কোনো একটাকে নাও, ডিডও হতে পারে, আই ডিড নট গো দেয়ার হতে পারে না, পারে না? এটাই বলছি যে হেল্পিং ভার্বের জায়গায় এই তিনজনের মধ্যে যে কোনো একজন হতে পারে।
কিন্তু V3 V4 কি হবে? না। হবে না। কিন্তু যদি মেন ভাব দাও তাহলে দেখো, যদি হি কে নাও, হি ডাজ নট গো দেয়ার হতে পারে, হতে পারে না? হি ডাজ দ্য জব, এরকম হতে পারে। হি ডু দ্য, আই ডু দ্য জব, আই হ্যাভ ডান দ্য জব হতে পারে, আই ডিড দ্য জব হতে পারে, আই অ্যাম ডুইং দ্য জব হতে পারে। তাহলে দেখো সবগুলো হচ্ছে। এবার কি বোঝা গেছে? এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমরা আজকের করলাম কোন পর্যন্ত? আমরা আজকের করলাম নাউন দেখলাম, নাউনের বেসিক করলাম, প্রোনাউনের বেসিক করলাম, আর ভার্বের আমরা বি ভাব করলাম আর অ্যাকশন ভাব করলাম। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, এটা ক্লিয়ার করলাম। সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় কে কে বসতে পারে এটা ক্লিয়ার করলাম। হেল্পিং ভার্বের জায়গায় কি হতে পারে, মেন ভার্বের জায়গায় কি থাকতে পারে এটা ক্লিয়ার করলাম। তাহলে এতগুলো জিনিস কি বোঝা গেছে? এবার বাড়িতে দু একদিন কি কাজ করবে? নিউজ পেপার তুলবে, বা কোনো বাচ্চাদের বই নেবে, স্কুলের সহজ সহজ বই নেবে, 6 এর, 7 এর, 8 এর, নিয়ে সেন্টেন্সের মানে বুঝতে হবে না, হেল্পিং ভার্বের জায়গায় কে আছে, মেন ভার্বের জায়গায় কে আছে, কে সাবজেক্ট হচ্ছে, তারপরে যে আছে সে অবজেক্ট নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো শুধু প্র্যাকটিস করবে দেখে দেখে। ঠিক আছে, বাকি নেক্সট ক্লাসে আমি আরো পার্টস অফ স্পিচ কটা কমপ্লিট করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পরে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ ব্যাচে দুটো ওয়ে আলাদা হয়ে যায়, মানে আলাদা হবে, দুটো ক্লাস সেপারেটলি হবে। ঠিক আছে, দুটো প্রথমে বেসিক ক্লাস সবাই করো, দুটো স্টুডেন্ট সবাই করো, সব ক্লাসই সবাই করবে, কিন্তু এই দুটো দু জায়গাতেই লাগবে, বেসিক দুটো ক্লাস প্রথমে। বোঝা গেছে? চলো, ক্লাস কি বোঝা গেছে প্রত্যেকে? খুব ভালো। হ্যাঁ স্যার, খুব সুন্দর। হুম। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ভেরি গুড।